আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকের আলোচনার শুরুতে দুজন সাংবাদিককে ধন্যবাদ দিতে চাই। এই দুজন সাংবাদিক হলেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক জনাব হায়দার আলী এবং কালের কণ্ঠ পত্রিকারই বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদিন। ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে ওনাদের পত্রিকায় আজকে আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদের একটা দীর্ঘ সাক্ষাৎকার ছাপা হয়েছে। রাষ্ট্রপতির সাক্ষাৎকার তো অনেকেই হয়তো নিয়েছে, আগেও আমাদের মতিউর রহমান চৌধুরী সাহেব নিয়েছেন, উনি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, অবশ্য অনানুষ্ঠানিক দেখা ছিল, তারপর সেটা উনি ছাপিয়েছেন। আরও অনেকের সঙ্গে রাষ্ট্রপতি দেখা হয়েছিল, আমার পরিচিত অনেক বন্ধু বান্ধবের সঙ্গেও দেখা হয়েছিল, কিন্তু আনুষ্ঠানিক সাক্ষাৎকার এটাই প্রথম আমি দেখলাম। এবং এখানে ডিটেইল অনেক কিছু আছে। সাক্ষাৎকার কি নিয়েছেন, কেন নিয়েছেন, এগুলো অন্য হিসাব, ওগুলো সাংবাদিকতার হিসাব থাকতে পারে, কিন্তু কতগুলি জিনিস এখানে উঠে এসেছে। যে বিষয়গুলো উঠে এসেছে সে বিষয়গুলো খুব জরুরি এই কারণে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটা দায়িত্ব নিয়ে সরকারে বসেছিলেন এবং সেই দায়িত্ব নেওয়ার পর তারা দায়িত্ব পালন করতে গিয়ে কী হেলাফেলা করেছেন, কিভাবে নির্মমভাবে নির্লজ্জের মতো সংবিধানকে লঙ্ঘন করেছেন, কিভাবে সম্মানিত ব্যক্তিকে অপমান করেছেন এবং কিভাবে নিয়ম নীতি রীতি সব কিছু লঙ্ঘন করেছেন, নিজেরা করেছেন, অন্যকে দিয়ে করিয়েছেন, তার কিছু প্রমাণ এখান থেকে কিন্তু উঠে এসেছে। আমি প্রথমেই বলে নিই, আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ উনি আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ পেয়েছেন। ওনার রাষ্ট্রপতি নিয়োগ পাওয়া নিয়ে অনেক রকম বিতর্ক থাকতে পারে, অনেক আলোচনা হতে পারে এবং শাহাবুদ্দিন আহমেদকে অপছন্দ করার লোকের সংখ্যা দেশে অনেক হতে পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্রশ্ন হলো, উনি যখন রাষ্ট্রপতি হয়ে যান তখন কিন্তু উনি আর শাহাবুদ্দিন আহমেদ থাকেন না, তখন উনি একটা দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তিতে রূপান্তরিত হন। আপনি ব্যক্তিগতভাবে ওনাকে অপছন্দ করতেই পারেন, কিন্তু রাষ্ট্রপতির যে চেয়ার, যে পদ, সেই পদটাকে যদি আপনি অসম্মান করেন তাহলে কিন্তু আপনি পুরো রাষ্ট্রকে অসম্মান করেন, আপনি নিজেকেও অসম্মান করেন। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গত 18 মাসে এই রাষ্ট্রপতির কাছ থেকে রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে রাষ্ট্রপতি নিজে নিয়োগ দিয়েছেন। এদের প্রত্যেকের নিয়োগকর্তা রাষ্ট্রপতি এবং তারা নিয়োগকর্তার সঙ্গে যে অপমানসূচক আচরণ করেছেন তার একটা নমুনা এই সাক্ষাৎকারের মাধ্যমে উঠে এসেছে। এই সাক্ষাৎকারের কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আমি একটু বলতে চাই যে কী ঘটনাগুলি কি উনি এই সাক্ষাৎকারে কি বলেছেন। উনি বলেছেন যে ওনাকে বারবার উৎখাত করার জন্য, অপসারণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অথবা সরকারের সহযোগী যারা শক্তি ছিল, কেউ কখনো তাদেরকে স্বীকার করেছেন নিজেদের বলে, কখনো স্বীকার করেননি, এদের দিয়ে নানা রকম ওনাকে উৎখাতের চেষ্টা করা হয়েছে। এবং সেই সময় দুইটা শক্তি ওনাকে সাপোর্ট দিয়েছে বলে উনি জানিয়েছেন। এই শক্তি দুইটা কোন দুইটা? এক হলো বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলো, একটা রাজনৈতিক শক্তি, আরেকটা হলো সশস্ত্র বাহিনী। এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হচ্ছে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, কাজে তাদের সর্বাধিনায়ককে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এটাকে তারা যে কোনোভাবে প্রতিহত করবেন এবং সেটা তারা করেছেন। উনি জানিয়েছেন, উনি সাক্ষাৎ করে বলেছেন যে এই সরকারের 18 মাসের আমলে তাকে দিয়ে অনেকগুলো অধ্যাদেশ পাশ করিয়ে নেওয়া হয়েছে এবং ওনার বিবেচনায় এই অধ্যাদেশগুলো তার কাছে যখন যেটা আসছে উনি পাশ করে দিয়েছেন, কারণ এটাই দেওয়ার নিয়ম। কিন্তু উনি বলেছেন যে ওনার দৃষ্টিতে মনে হয়েছে অনেকগুলো অধ্যাদেশ করার কোনো কারণই ছিল না। এবং উনি এটাও বলেছেন প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেনি। খুব গুরুত্বপূর্ণ অভিযোগ। কিন্তু রাষ্ট্রপতি বলতেছেন যে সাবেক প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। আমার তো মনে হয় এই কারণেই এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের মামলা হওয়া উচিত। কারণ একটা লোক দেশের সর্বোচ্চ যে বই, সর্বোচ্চ যে গ্রন্থ, সর্বোচ্চ যে আইন, সেটা না মেনে চললে তাকে যদি আপনি আজকে শাস্তির আওতায় না আনেন, বিচারের আওতায় না আনেন, তাহলে এটা কিন্তু একটা উদাহরণ হয়ে থাকবে যে সংবিধানকে এভাবে পদদলিত করা যায়।
এবং তিনি মানতে বাধ্য এই কারণে এই সরকার ছিল একটা সাংবিধানিক সরকার। এই সরকার নিজেরাও দাবি করেছে তারা সাংবিধানিক সরকার, এবং সংবিধানকে সমুন্নত রাখার শপথ তারা এই রাষ্ট্রপতির কাছে নিয়েছে, অথচ ওনারা নিজেরা সংবিধান মেনে চলেননি। এবং আমি তো মনে করি এই 18 মাসে যে যে উপদেষ্টা যেখানে যেখানে সংবিধান লঙ্ঘন করেছেন তাদের প্রত্যেকের সংবিধান লঙ্ঘনের দায়ে শাস্তি হওয়া উচিত। যদি না হয়, এই শাস্তির আওতায় আনা না হয়, তাহলে এটা একটা মন্দ উদাহরণ হয়ে থাকবে পরবর্তী সময়ের জন্য। দেখুন উনি আরো কি বলেছেন, উনি বলেছেন যে এই রাষ্ট্রপতি হলো রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। যখন কোনো প্রধান নির্বাহী মানে সরকার প্রধান যখন দেশের বাইরে যায়, বাইরে থেকে ফেরার পর তাদের দায়িত্ব হলো রাষ্ট্রপতির সঙ্গে একটা সাক্ষাৎ করা, এবং সেখানে দেশের বাইরে কি কি চুক্তি হলো, কি কি আলোচনা হলো, সেগুলো রাষ্ট্রপতিকে অবহিত করা। আমাদের রাষ্ট্রপতি দুঃখ করে বলেছেন এই প্রধান উপদেষ্টা একবারের জন্য তার সঙ্গে যে বিদেশ থেকে ফিরে দেখা করেননি, এমনকি কি কি চুক্তি হয়েছে এগুলো ওনাকে অবহিত করেননি। সবশেষ একদম ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে এত বড় একটা চুক্তি হলো, যে চুক্তি নিয়ে অনেক হইচই হচ্ছে, এখন আলোচনা হচ্ছে, এবং যাকে অনেকে নতজানুমূলক একটা চুক্তি হিসেবে বর্ণনা করছেন, সেই চুক্তিটাতে কি হয়েছে সেটা দেশের জনগণ তো জানতে পারেনি, এবং খোদ রাষ্ট্রপতিকেও তারা অবহিত করার প্রয়োজন মনে করেননি। ওনারা দেশটার মালিক হয়ে বসেছিলেন, যা ইচ্ছা তাই করার মালিক। এই যে অধ্যত্ব, এই যে আইন না মানার প্রবণতা, এর জন্য তাদের কি জবাবদিহিতার সামনে হতে হবে না? তাদের কি জবাবদিহিতার মুখে আনা উচিত নয়? অবশ্যই আনা উচিত, এবং আমি মনে করি সেটা এই সরকারের উচিত। দেখেন উনি বলেছেন যে রাষ্ট্রপতি এই সময় ওনাকে একবারও দেশের বাইরে যেতে দেওয়া হয়নি, অথচ দেশের বাইরের থেকে ওনার কিন্তু দাওয়াত এসেছিল, আমন্ত্রণ এসেছিল। একবার এসেছিল কাসাবো থেকে একটা আমন্ত্রণ এসেছিল গত ডিসেম্বরে, আবার এসেছিল কাতারের আমির তাকে দাওয়াত করেছিল এই অনুষ্ঠানগুলিকে একটা সামিটে অংশ নেওয়ার জন্য, যেখানে রাষ্ট্রপতিদের যাওয়ার কথা। এই দুটো অনুষ্ঠানে তাকে যেতে দেওয়া হয়নি, বরং কাতারের আমিরের যে ঘটনাটা, এটা কিরকম হাস্যকর দেখেন। ওখানে যাওয়ার জন্য যে আমন্ত্রণপত্র এসেছে তার একটা জবাব পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে নিজেরা যে আমি খুব ব্যস্ত আছি রাষ্ট্রীয় কাজে, অতএব আমার এখন যাওয়া সম্ভব না। চিঠিটা লিখে ওরা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল সিগনেচার করার জন্য, তারপর তারা পাঠিয়ে দিবে। ওখানে রাষ্ট্রপতি সিগনেচার তো করেনি নাই, ওখানে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ফেরত পাঠিয়েছেন, যেটা কেমন বেয়াদবি, কোনো জবাব নাই। মানে বেয়াদবির একটা সীমা থাকা দরকার। তারা যেতে দেবে না, আবার তাকে দিয়ে মিথ্যা বলে পাঠাবে যে আমি খুব ব্যস্ত ছিলাম। এগুলি কিন্তু এই দেশে একবার না একবার হয়েছে, এটা আমাদের জানতে হলো। এবং সেই লোকগুলিকে যদি না জানতাম একটা কথা ছিল, কিন্তু আমরা যখন জানলাম তখন আমরা এটাও জানতে চাই যে পরবর্তী সময়ে এই বেয়াদবগুলিকে জবাবদিহিতার আওতায় আনা যায় কিনা, এই বেয়াদবগুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় কিনা। কি পররাষ্ট্র সচিব মিষ্টি মিষ্টি কথা বলতো, তা আপাদমস্তক একটা খারাপ লোক, যে রাষ্ট্রপতিকে নামে একটা ভুয়া চিঠি ইস্যু করে রাষ্ট্রপতির কাছে পাঠায় যে সিগনেচার করে দেন, আমরা বলে দিই যে আপনি খুব ব্যস্ত। কত বড় বেয়াদব ভাবুন একবার। আর একটা ঘটনা, এটা আপনার সবাই এটা খুব হইচই হয়েছিল, রাষ্ট্রপতি এটা প্রতিবাদও করেছিলেন, চিঠিও লিখেছিলেন, সেই চিঠিও কিন্তু মিডিয়াতে চলে এসেছিল যে ওনার ছবি বিভিন্ন হাই কমিশন থেকে নামিয়ে ফেলতে বলা হয়েছিল। দেশের রাষ্ট্রপতি ভাই, উনি কে, কেমন, কোথাকার, এগুলো তো ইম্পর্টেন্ট না। উনি যতক্ষণ ওই পদে আছেন ততক্ষণ তো উনি গুরুত্বপূর্ণ। যদি গুরুত্বপূর্ণ নাই হবে, আপনার প্রত্যেকটা অধ্যাদেশ সিগনেচারের জন্য ওনাকে পাঠাতেন কোন মুখে? যদি লোকটা ঘৃণিতই হয় তো তার সিগনেচারে আপনার দরকার পড়ে কেন? দরকার পড়ে এ কারণে যে আপনারা লোকটাকে অপছন্দ করতে পারেন, কিন্তু পদটাকে তো উপেক্ষা করতে পারবেন না। আপনার ওই পদের কাছে পাঠিয়েছেন, যদি পদের কাছে পাঠিয়ে থাকেন তো সেই পদটাকে আপনারা উপেক্ষা করলেন, পদটাকে আপনারা অপমান করলেন। আপনি যখন প্রত্যেকটা দূতাবাস থেকে, বাংলাদেশের বিভিন্ন দেশের দূতাবাস থেকে যখন রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলেন, এটা তো একটা কনভেনশন এবং নিয়ম, এটা রাষ্ট্রপতির ছবি দেয়ালে থাকবে, সেটা নামিয়ে ফেলেন কেন, কোন আইনে? এবং অর্ডার দিয়ে একই দিনে। এই লোকগুলির বিচার হওয়া উচিত, দৃষ্টান্তমূলক বিচার। দেখেন আরেকটা ঘটনা বলে শেষ করি, অনেক কিছু বলেছেন উনি, অনেক লম্বা ইন্টারভিউ। আমি আরেকটা ইস্যু নিয়ে বলি যে
রিপোর্টার্স ইউনিটিতে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যখন ইলেকশন হলো, ইলেকশনে যারা বিজয়ী হয়েছিলেন তারা, আমাদের এখানে একটা ইয়ে আছে, অনেক আগের থেকে একটা রীতি আছে যে এই কমিটিগুলো রাষ্ট্রপতি অথবা সরকার প্রধানের সঙ্গে দেখা করেন। তো রাষ্ট্রপতি নিজেই ওদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তোমরা আসো, তোমাদের সঙ্গে কথা বলি। তারা গিয়েছিলেন, যাওয়ার পর এখানে ছবিটি বটে বিভিন্ন প্রেসে পাঠানো হয়েছিল, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। এই অপরাধে ওনার এখানে যে প্রেস উইং আছে, একজন প্রেস সেক্রেটারি ছিল, একজন অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ছিল, একজন ডেপুটি প্রেস সেক্রেটারি ছিল, 3 জনকে ওখান থেকে প্রত্যাহার করে নিয়ে আসা হয়েছিল। ওনার এখানে 2 জন ফটোগ্রাফার ছিল, যারা 30 বছর ধরে ওখানে ফটোগ্রাফার হিসেবে কাজ করছে বঙ্গভবনে, তাদেরকে পর্যন্ত প্রত্যাহার করে নিয়ে গিয়েছিল। তার মানে শেষের দিকে এই রাষ্ট্রপতির এখানে কোনো প্রেস উইং বলতে কিছু ছিল না।